অতি সম্প্রতি বাংলাদেশ সরকারের যে ভূমি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় হতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে জমি অর্থাৎ স্থাবর সম্পত্তি, এটার নামজারিকরণের জন্য একটি পরিপত্র জারি করেছেন। তো দেখেন, অনেকেই এই পরিপত্র বিষয়ক বিভিন্ন ইনফরমেশন প্রদান করতেছেন, অনেকে না বুঝে করতেছেন, আবার অনেকে বিষয়টা আসলে ক্লিয়ার না। এখানে আমার সামনে পরিপত্রটি এখন আছে। এইখানে মূলত একটু ক্লিয়ার করলে পরে আপনারা অনেকেই বুঝতে পারবেন। আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট দেবব্রত পান্ডে। বর্তমানে অ্যাডভোকেট হিসেবে আছি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে প্র্যাকটিস করতেছি। দেখেন, এই পরিপত্রটা মূলত হচ্ছে আপনারা উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ দেখা গেল যে আমরা আসলে অনেক জায়গা জমি কিন্তু ভাগ বন্টন করি না। আমাদের বাপ দাদার সূত্রে আমরা পেয়ে আমরা ভোগ দখলে আসি, এমনকি আমরা বাইরে বাই খেয়ে আসতেছি। প্রথমে আমার দেখা গেল যে আমার দাদার সম্পত্তি আমার বাবা বা আমার বাপ কাকা যানরা ছিলেন, বাপ চাচা, ওনারা ভোগ দখল করছেন। পরবর্তীতে আরও একটা উত্তরসূরি এমনও হয়েছে যে আমাদের যেমন পার্সোনাল প্রপার্টি প্রায় 4টা প্রজন্ম অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা এখনও কোনো বন্টননামা দলিল বা জমা বন্টন কিছু করি নাই। এবং আমাদের নামজারিগুলা কিন্তু শুধুমাত্র আমাদের বাপ চাচাদের নামেই আছে। বাদ বাকি আমাদের যে পরবর্তী 2টা জেনারেশন, এটা কিন্তু কারো নামে কিন্তু আমাদের সম্পত্তিগুলো নাই। এখন সম্প্রতি আমাদের এই ভূমি মন্ত্রণালয় আমাদের 2টা জিনিস ক্লিয়ার করেছেন। একটা, এই যে পরিপত্রটা মূলত ঘোষণা করেছেন, একটু ক্লিয়ার করে দেখাই। সেটা হচ্ছে, একটু বড় করে দেখাই। এখানে মূলত আসলে কি বলতে চাইছে ভূমি মন্ত্রণালয়, দেখেন, এখন এই সম্পত্তিটা মূলত আপনাদের যে বাপদাদার যে সম্পত্তি আছে, অর্থাৎ মৃত ব্যক্তি, এখানে আরো পরিষ্কার করে বলছে যে মৃত ব্যক্তির সম্পত্তি, দেখা গেল যে একজন ব্যক্তি মারা গিয়েছেন, ওনার 5জন সন্তান রয়েছেন। এখন এই 5 সন্তান কি করতে পারেন যে সরাসরি আমাদের ইয়েতে উত্তর একটা জন্ম সনদ বা ওয়ারিশ সনদ যেটাকে বলি, ওয়ারিশ সনদ দিয়ে আপনাদের অনেকেই আবেদন করেন, ওয়ারিশ সনদ নিয়ে গিয়ে এসিল্যান্ডের কাছে আবেদন করেন যে এই 5 ভাই তার পিতার যে সম্পত্তি আছে সমান অংশে যে হিস্সাটা পাবে, এটা বুঝে নেওয়ার জন্য। তখন বর্তমানে দেখা যাচ্ছে যে এসিল্যান্ড অফিস, আমাদের যে এসিল্যান্ড অফিস অর্থাৎ যে মিউটেশন জারির ক্ষেত্রে কিন্তু এটা আপত্তি করতেছেন। তখন হচ্ছে এই পরিপত্রটা ঘোষণা করছেন, এবং এইখানে আমাদের যে ভূমি মন্ত্রণালয় 2টা জিনিস ক্লিয়ার করছেন। দেখেন কি ক্লিয়ার করছেন। আমরা সাধারণত কি জানি যে আমাদের যে উত্তরাধিকার সূত্রে মৃত ব্যক্তির যে সম্পত্তি, আমাদের একটা বন্টননামা দলিল করতে হয়, ঠিক না? তো এই বন্টননামা দলিল অনুযায়ী এসিল্যান্ড অফিস সেই সংশ্লিষ্ট আকারে যার যতটুকুন হিস্সা আছেন এবং যে দাগে যিনি ভোগ দখল করবেন, সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে মিউটেশন বা নামজারিটা করে দেন। তো এখন আমাদের যে মন্ত্রণালয় অর্থাৎ হচ্ছে ভূমি মন্ত্রণালয় নতুন পরিপত্র জারি করে এইটা 2টা জিনিস ক্লিয়ার করছেন। দেখেন, একটা বলছেন যে আপনারা যদি একটা খতিয়ান চান, অর্থাৎ যিনি মারা গেলেন এই মৃত ব্যক্তির পরবর্তীতে দেখা গেল 5 সন্তান, ওনারা যৌথভাবে নামজারি আবেদন করতে চান যৌথ নামজারির, সেই ক্ষেত্রে বলছে যে যদি খতিয়ান একটা হয় এবং যৌথ নামজারি হয়, তখন আর এই বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। তার মানে এখানে 2টা বিষয়, একটা হচ্ছে আপনারা কি যে মিউটেশনটা চাচ্ছেন এটা কি যৌথ খতিয়ান চাচ্ছেন, নাকি জমা ভাগ করে এই প্রত্যেক ভাইয়ের নামে আলাদা আলাদা খতিয়ান তৈরি করতে চাচ্ছেন। অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তি ছিল এটা কি একটা খতিয়ানেই আপনারা সবাই চাচ্ছেন কিনা, একটি খতিয়ান, রাইট? কিন্তু যদি আপনি চান যে না, আপনারা 5 ভাই, আপনার প্রত্যেক ভাইয়ের নামে আলাদা আলাদা 5টা খতিয়ান তৈরি হবে, এবং সেখানে আপনার যতটুকু অংশ আপনি এই হারাহারি অংশ মানে 5 ভাগ করে পান, ততটুকুন অংশ আপনার নামে আলাদা একটা খতিয়ান হবে। সেই ক্ষেত্রে বলছে, এইখানে প্রথম ক্ষেত্রে বলছে যে এই যে অরিশের যে জমির মালিকানা নামজারি 2 ভাবে হবে। এখানে দেখেন বলছে 2 ভাবে হবে, যেখানে মৃত ব্যক্তির সকল অরিশ স্পষ্ট করে দেওয়া আছে যে সকল অরিশের নাম একটি খতিয়ান অন্তর্ভুক্ত করার জন্য যখন আপনি আবেদন করবেন, তখন হচ্ছে যৌথ নামজারির আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কি প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আপনার যে ইউপি মেম্বার আছেন, পরিষদের চেয়ারম্যান, বা আপনি যদি পৌরসভার হন, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনের নিকট হতে আপনি একটা ওয়ারিশন সনদ নেবেন এবং এই আবেদনের সাথে দাখিল করে দিবেন। এবং দাখিল যখন করবেন, কোথায় দাখিল করবেন, আপনার যে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড অফিসে নামজারির জন্য একটি যৌথ খতিয়ানের আবেদন করবেন, যেখানে আপনাদের হিস্সা আলাদা থাকবে কিন্তু একটা খতিয়ান হবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো কি লাগবে না, বন্টননামা দলিল লাগবে না।
কিন্তু যে ক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে 5 ভাই আপনাদের পৃথক পৃথক জমাভাগ বা পৃথক খতিয়ান তৈরি করা লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কি করা লাগবে, অবশ্যই বন্টননামা দলিল করা লাগবে। মূলত এই বিষয়টা এতটুকুনি বোঝাতে চেয়েছি যে আপনার যদি একটা খতিয়ান চান, মৃত ব্যক্তির আপনারা ওয়ারিশ আছেন, তাহলে সেই ক্ষেত্রে চেয়ারম্যানের কাছ থেকে, বা আপনি যদি পৌরসভার হন তাহলে অরিশন সনদ নিয়ে এসি ল্যান্ড অফিসে যাবেন। আপনাদের একটা যৌথ খতিয়ান হবে যেখানে হিস্সাগুলো শুধু আলাদা লেখা থাকবে, কে কতটুকুন অংশ পান। কিন্তু যদি আপনারা প্রত্যেকের নামে আলাদা আলাদা খতিয়ান চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কি করা লাগবে, সেই ক্ষেত্রে অবশ্যই একটি বন্টননামা দলিল ব্যবহার করতে হবে। এখানে স্পষ্ট বলে দেওয়া আছে একটা পৃথক বন্টননামা দলিলে আপনারা কি করবেন, কে কোন দাগে অবস্থান করতেছেন, কতটুকুন হারে আপনি আপনার যে হিস্সাটা কতটুকুন হারে হচ্ছে, আলাদা খতিয়ান প্রস্তুত হবে। এর মধ্যে আপনারা আবার কোনো বিক্রয় ক্রয় করেছেন কিনা সেই সমস্ত কিছু উল্লেখ থাকবে, ঠিক আছে। তখন কিন্তু আপনাকে কি করতে হবে, বন্টননামা দলিল প্রয়োজন হবে। এইটা মূলত হচ্ছে বর্তমানে যখন যৌথ খতিয়ানের এই আবেদনগুলো করতেছেন মিউটেশনের জন্য, তখন এসি ল্যান্ড অফিস বন্টননামা দলিল ম্যান্ডেটরি করতেছে। এই কারণে হচ্ছে এই পরিপত্রটার আবেদন করতেছে, যেখানে একটা মাত্র খতিয়ান যদি চান সকল মানে অরিশ মিলে, সেক্ষেত্রে অরিশন সনদ নিয়ে আপনারা এটা নামজারি করতে পারবেন। আর যদি মনে করেন যে পৃথক পৃথক আপনারা খতিয়ান প্রস্তুত করবেন, প্রত্যেকের নামে আলাদা আলাদা, যতজন উত্তরসূরি রয়েছেন প্রত্যেকে আলাদা করে আপনারা খতিয়ান তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আগে একটা বন্টননামা দলিল প্রস্তুত করতে হবে। ধন্যবাদ সকলকে, আমাদের সাথেই থাকবেন।